হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব মির্জাপুর সিজন 3 নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে অ্যামাজন ভিডিওতে। সিরিজটা আমি শেষ করলাম। অনেকটা বড় সিরিজ, 10টা এপিসোড রয়েছে। একটা এপিসোড 1 ঘন্টা বা কোনোটা 50 মিনিট 50 মিনিট, মানে অনেক বড় একটা সিরিজ। তো কেমন হলো মির্জাপুর সিজন 3 সেটা তোমার সাথে ভিডিওতে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। তো আমার মনে হয় না যে মির্জাপুর সিজন 3 গল্পের বিষয়ে বলার কোনো প্রয়োজন আছে বলে। বলাই বাহুল্য, যেটা সিজন 2 যেখানে শেষ হয়েছে তার একটা কন্টিনিউশন আর কি। এবার এর বেশি জানতে গেলে তুমি প্রাইমে গিয়ে সিরিজটা দেখে ফেলো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই সিরিজের জন্য পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে। মূলত এখানে নেগেটিভ দিক নিয়ে আলোচনা হবে, তবে তার আগে যেটুকু যা ভালো দিকে সেটাকে একটু বলে নিই। প্রথম হচ্ছে এই সিরিজের শুরু, মানে প্রথম 2-3টে এপিসোড এবং লাস্টের 2টো এপিসোড, যেটা কিন্তু বেশ ভালো, যেটা মির্জাপুরের যে এসেসটা কিন্তু বজায় রাখতে সক্ষম হয়। এবং একদম শেষে একটা এন্ড ক্রেডিট সিন আছে, যেটাও কিন্তু বেশ ভালো, বেশ ইম্প্যাক্টফুল। এটা গেলে একটা পজিটিভ দিক। নেক্সট পজিটিভ দিক হচ্ছে সিরিজের মধ্যে কিছু মোমেন্ট আছে যেগুলো কিন্তু বেশ জমজমাট, যেগুলো বেশ গুজবাম্প এনে দেয়। এবং এই সিরিজের মধ্যে কিছু ব্রুটাল সিন আছে। একদম প্রথম এপিসোডে দেখবে একটা সিন থাকে যেখানে মাথা কাটবে, ওই সিনটা জাস্ট দেখবে। এরকম কিছু সিন থাকে যেগুলো কিন্তু সত্যি মজা এনে দেয়। নেক্সট পজিটিভ হচ্ছে সিরিজটা মেকিং ভালো, ক্যামেরা ওয়ার্ক বলি, বিজিএম মির্জাপুরের যেটা টাইটেল মিউজিক, যেটা টাইটেল ইউজ করেছে, সিরিজে ইউজ করা হয়নি, তার সাথে সাথে প্রোডাকশন ভালো, সিনেমাটোগ্রাফি, এগুলো ভালো। নেক্সট পজিটিভ হচ্ছে এখানে কিছু জনের পারফরমেন্স ভালো। যেমন সবার আগে যার কথা বলতে হচ্ছে আলি ফেজাল। আলি ফেজাল এই সিরিজের মধ্যে দারুণ কাজ করেছে। এই সিরিজটা যেটুকু যা দেখা যায়, সেটা দেখা যায় শুধুমাত্র আলি ফেজালের জন্য। আলি ফেজাল সরিয়ে দিলে সিরিজটা বলতে গেলে কিছুই না। কেন এই কথা সেটা আমি পরে নেগেটিভ আলোচনা করব। আলি ফেজাল দারুণ করেছে, তার সাথে শ্বেতা ত্রিপাঠী, তারপর হচ্ছে রাশিকা দুগ্গল, ঈশা তালওয়ার, এরাও প্রত্যেকে কিন্তু খুব ভালো কাজ করেছে। এরকম কয়েকজনের কাজ এখানে আছে যারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। এইটুকু ছিল সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবারে আমি আসছি যে নেগেটিভ কী লাগলো। প্রথম কথা হচ্ছে যে শুরু এবং শেষ এবং এন্ড ক্রেডিট সিন, এইটুকু বাদ দিয়ে মিড পোর্শন, সেটা কিন্তু সিরিজটা প্রচণ্ড ভোগায়, প্রচণ্ড সাফার করে। এবারে কেন আমি এই কথাটা বলছি সেটা এবারে বলি। এই সিরিজটার মধ্যে অনেক ক্যারেক্টার রয়েছে, যার মধ্যে অনেক ক্যারেক্টারই প্রচণ্ড অপ্রয়োজনীয়, আননেসেসারি ক্যারেক্টার। এবার এই অপ্রয়োজনীয় ক্যারেক্টারদেরকে স্পেস দিতে গিয়ে যেটা হয়েছে কি, অনেক অপ্রয়োজনীয় সিন চলে এসছে, অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর কিছু সাবপ্লট চলে এসছে, যে কারণে মির্জাপুরের যে এসেন্স সেটা কিন্তু মিড পোর্শনে, মানে মোটামুটি এপিসোড 3 থেকে 8 অবধি আর কি, যে জায়গাটা আর কি, সেটা প্রচণ্ডভাবে ভোগায়, প্রচণ্ড সাফার করে ওখানে সিরিজটা। এর সাথে সাথে বলবো যে এই যে আমরা প্রেডিকশন করছিলাম যে এখানে রবিন কিছু একটা করবে, তারপরে এখানে এই যে বিজয় বর্মার ক্যারেক্টারটা, বড় ভাইটা এখানে মেরে দিয়েছিল সিজন 2তে, বিজয় বর্মার যে ক্যারেক্টারটা, ছোটো ভাইটা, সে কিছু একটা করবে, তার কিছু একটা প্ল্যান রয়েছে। সত্যি কথা বলতে এই ক্যারেক্টারগুলো না, সত্যি বলতে কোনো ইম্প্যাক্টই ছাড়তে পারে না। এবং যেটা মেন, যেটা সেটা হচ্ছে যে এই সিরিজের মধ্যে মির্জাপুর যে জার্নিটা আর কি, এখানে কিন্তু এই মুন্না ত্রিপাঠী, বাপুজি, এরা কিন্তু এক একটা আইকনিক ক্যারেক্টার। তাদের কোনো ফ্ল্যাশব্যাক নেই, এখানে দেখাতেই পারতো, সেটা অনায়াসে কিন্তু দেখানো যেতেই পারতো। এবং যাকে নিয়ে গল্প, যে হচ্ছে মেন হাইলাইট, কালীন ভাইয়া। আমরা ট্রেলার দেখে ভেবেছিলাম যে এবারে পুরো বাওয়ালটাতে কালীন ভাইয়া করবে, মানে
কালিন ভাই সব কিছু দেখছে, সে সময় মতো সে মাঠে নামবে। কিন্তু সত্যি কথা বলতে লাস্টের 10 মিনিট ছাড়া কালিন ভাইয়া ক্যারেক্টারটা কোনো ইম্প্যাক্ট ফেলতেই পারে না। প্রথম কথা, পঙ্কজ ত্রিপাঠীর এখানে স্ক্রিন টাইম খুবই কম এবং লাস্ট 10 মিনিট ছাড়া ভদ্রলোকের সত্যি বলতে কিছু করারই ছিল না অ্যাকচুয়ালি। তো সেই ক্যারেক্টারটাই কোনো ইম্প্যাক্টই ফেলতে পারে না। হ্যাঁ, সেখানে হয়তো দেখে মজা আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু মিড পোর্শন আননেসেসারি জিনিসে ভরা, আননেসেসারি ক্যারেক্টার, আননেসেসারি দৃশ্য, আননেসেসারি সাবপ্লট, যেহেতু এগুলোতে ভরা, যার ফলে শেষের 10 মিনিট না বা এন্ড সিনটা আলাদা করে কোনো আর ইম্প্যাক্টই ফেলতে পারে না আর কি। তো ওভারঅল বলবো যে মির্জা ভার্সেস 3 আমার কাছে একটা অ্যাভারেজ শো লাগলো, অ্যাভারেজ থেকে অ্যাভারেজ শো লাগলো। এবং এটাও মনে হলো যে সিজন 3 আনার কি আদৌ দরকার ছিল? আমার মনে হয় দরকার কিন্তু ছিল না, কারণ যেখানে এন্ড করেছিল বরং যদি ওপেন এন্ড রাখতো তাহলে অনেক বেশি মানে সেটা নিয়ে ডিসকাস করা যেত, তার একটা ইম্প্যাক্ট থাকতো। এবং এই সিজন যেটা শেষ করেছে সেখানে বোঝা যাচ্ছে যে সিজন 4ও কিন্তু আসবে, ঠিক আছে, আসতেই পারে, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, ব্র্যান্ড ভ্যালু আনতেই পারে। কিন্তু আমার মনে হয় যে এরপরে সিজন 4-এর পরে আর না বাড়ানোই উচিত আর কি, কারণ সিজন 3-তে অলরেডি স্ট্যান্ডার্ডটাকে মানে খারাপ করে ফেলেছে, ডাউন করে ফেলেছে আর কি। তো সিজন 4 যদি আনেও, যদি নিশ্চয় আনবে তো ডেফিনেটলি আর কি, সিজন 4 জিনিসটা শেষ যেন করে দেয় আর কি। তো সব মিলিয়ে আমি মির্জা সিজন 3-কে দেবো 6/10। আমার সিরিজটা এক কথায় মানে অ্যাভারেজ থেকে অ্যাভারেজ, বা আমার কাছে একদম ওকে একটা সিরিজ লাগলো আর কি। আমার এক্সপিরিয়েন্স অনেক হিউজ ছিল, যেটা সবসময় থাকে, সেটা সবারই থাকে, কিন্তু আমি সত্যি বলতে সেই জায়গাতে ডিসঅ্যাপয়েন্ট হলাম আর কি। এই ছিল আমার রিভিউ মির্জা ভার্সেস সিজন 3 নিয়ে। যার সিরিজটা দেখোনি, দেখবো বলে প্ল্যান করছো, দেখে ফেলতে পারো, কিন্তু বা দেখে ফেলো, কিন্তু কোনো রকম কোনো হিউজ এক্সপিরিয়েন্স রেখো না, এটাই বলার। আর যার সিরিজটা দেখেছো, যারা কমপ্লিট করেছো, তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটন প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিজের ডিসক্রিপশনে, সেটা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।